আমার এই আচমকা মত পরিবর্তনে বিভ্রান্ত হয়ে আবার দেখলাম ফিরে আসছে আমার পেছনে। কি কারণে এতটা অসম্মানের পরে ওই বাড়িতে আবার ঢুকছি বুঝলাম সে একেবারেই ধরতে পারছে না। কমলকৃষ্ণ আমার ফিরে আসায় বিস্মিত হলেও কিছু বলল না। এবার বোধহয় দাদার সঙ্গে বাগবিতণ্ডার রেশটা কেটে গিয়ে একটু ঠান্ডা হয়েছে ততক্ষণে। আমারও ওখানে বেশি সময় ব্যয় করা স্পৃহা ছিল না। বললাম, কমলকৃষ্ণ, আপনার বিশ্বাস আপনার নিজস্ব, তবে যা মনে হলো একটি নিষ্পাপ শিশুর ক্ষতি হওয়ার বিলক্ষণ সম্ভাবনা, না হলে আবার ফিরে আসতাম না। আমার যতদূর মনে হয়েছে হাতের সময় কমই, বিষয়টাকে গুরুত্ব দিলে ভালো করবেন। আমার নিজের কোনো সুবিধের জন্য আপনাকে বিভ্রান্ত করছি ভাবলে ভুল হবে। পরমেশ্বরের কৃপায় আমার পসার আর যাই হোক আপনার মতামতের উপর নির্ভর করে না। এবার সত্যি বেরিয়ে এলাম। মহেশ পুরো ব্যাপারটা একটু দূর থেকে কুণ্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছিল। আমাকে ডেকে এনে হেনস্তার মুখে ফেলায় সে নিজেকেই দোষী সাব্যস্ত করে রেখেছিল। এবার দেখলাম আমার বক্তব্যের দৃঢ়তায় তার চোখে মুখে শ্রদ্ধা ফুটে উঠেছে। তার সঙ্গে কমলকৃষ্ণকেও যে উচিত জবাব দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা গেছে তাতে বিশেষ সন্তুষ্টও মনে হলো। এটা আন্দাজ করা কঠিন নয় যে কমলকৃষ্ণর যা অহংকার তাতে মহেশের বুদ্ধিশুদ্ধি নিয়ে সে ঠেস দিয়ে কথা বলেই থাকে, আর তাতে মহেশও লাগসই উত্তর খুঁজে পায় না। সে সরল ব্যবসায়ী, ভাষার ওপর দখল কমই। আহত অনুযোগের সুরে সে আমার পেছনে বলতে বলতে এলো, ঠাকুরমশাই, কমল ডাফ সাহেবের কলেজে বিজ্ঞান পড়ায়, বুঝলেন? ও কি বোঝে জগতের? ম্লেচ্ছদের সাথে মিশে যাচ্ছে তাই খায়, সেসব আপনি ভাবতেও পারবেন না। ম্লেচ্ছ হয়ে বসে আছে একেবারে, বুঝলেন না? না হলে আপনার মতো ত্রিকালজ্ঞ মানুষের সাথে ওভাবে কথা বলে? গৃহে নিত্যকর্মও তো বন্ধ করে দিয়েছে সেই কবে। হবে না প্রেতের উপদ্রব? আপনি বলুন। উপায় থাকলে আপনাকেও আসতে বলতুম না, কিন্তু বড় ফুটফুটে বাচ্চাটি, আমারই তো মেয়ের মতো। মহেশের কথায় সেভাবে মনোযোগ দিতে পারছিলাম না, কারণ সবের পেছনেই অস্বস্তিকর অপ্রাকৃতিক অনুভূতিটা মহুয়া ফুলের গন্ধের মতো ছড়িয়ে চলেছে আমার সমস্ত চেতনা জুড়ে। আরো বেশি অস্বস্তি, কারণ অনুভূতিটাকে আমি ঠিক বুঝেও উঠতে পারছিলাম না। অতি প্রাকৃত মানেই তো অমঙ্গল নয়, কিন্তু এ যেন এই জগতের বাইরে জমে থাকা গভীর গাঢ় কোনো মাতাল করা বিষাদ, যে বিষাদের মধ্যে বেশিক্ষণ থাকলে নিস্পৃহ লাগে। জানো তো, মহুয়া ফুলের তীব্র সুগন্ধে কিরকম মাতোয়ারা করা আলস্য চেপে ধরে? গেছো কখনো পশ্চিমে? সেরকম সুগভীর আলস্য। মহেশের অনুভূতির স্তর যদিও স্থূল বললেই চলে, এই তোমাদেরই মতো, কিন্তু দেখলাম সেও অনুভব করতে পেরেছে। কথা বলতে বলতে ইতস্তত করে থেমে গেল। কি যেন ভাবছে দেখে জিজ্ঞাসা করলাম, কি হলো মহেশ, কি ভাবছো? একটু অন্যমনস্ক হয়ে মহেশ বলল, ঠিক যে বোঝাতে পারবো তা নয় ঠাকুরমশাই। কি যে হয়েছে কি বলবো, মনটা বড় খারাপ আজ। আজকাল যে কি পরিমাণ বিষণ্ণ লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। জীবনে কি করলুম দেখি বলুন তো সত্যি করে। বোঝার কিছু ছিল না। মহেশ ঘোর ব্যবসায়ী, তার জীবনে উপার্জন আর পরিবারের চেয়ে বৃহত্তর কোনো আকাঙ্ক্ষা দেখেছি বলে মনে পড়ল না। ওই ছোঁয়াচে বিষাদেরই আভাস মহেশও পেয়েছে বুঝলাম, পেয়ে ম্রিয়মান হয়ে পড়েছে। তোমরা সাধারণ চোখ দিয়ে ফাত না কাঁপলে দেখতে পাও বটে, কিন্তু আসল জগৎ তো থাকে জলের নিচে। তার কি কিছু টের পাও কখনো? কিসে ঠোকরালো ফাতনায় তা চোখে পড়ে? সেসব পড়বে না, অন্তর্দৃষ্টিও লাগবে না। খানিক অভ্যাস করলেই হয়তো দেখতে পেতে এই ঘরেই এক্ষুনি আমরা ছাড়া আরো কত রকমের জীব আনাচে কানাচে লুকিয়ে রয়েছে।
দাও দেখি একটা। এ নিন। তারানাথ আর একটা সিগারেটের জন্য হাত বাড়াল। গল্পে সাময়িক জ্যোতিচিহ্ন পড়ায় লক্ষ্য করলাম বাইরে ঝড়ের দমক বিন্দুমাত্র কমেনি। ঘরের কোণে চাপ চাপ অন্ধকার হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় যেন আরো জমাট বেঁধে আছে। বাইরের হাওয়ার দমকে জানলার হুড়কোগুলো ভেতর দিকে ঠেলে আসছে। কেউ যেন উপড়ে ফেলে আজ ঢুকেই পড়বে ঘরে। তারানাথের ওপর বীতশ্রদ্ধ প্রতিশোধকামী অশরীরীর সংখ্যা নিতান্ত কম হবে না ভেবে বিশেষ স্বস্তি পেলাম না। দুর্যোগের সুযোগে তাদের কেউ কেউ যে ঢোকার চেষ্টা করছে না তা কি আর বলা যায়? একরাশ ধোঁয়া ছেড়ে সামনে রাখা নারকেলের মালায় ছাই ঝেড়ে তারানাথ গল্পে ফিরল। মহেশের হাতটা ধরে গলির বাইরে টেনে নিয়ে গিয়ে দেখলাম সে আবার প্রায় সঙ্গে সঙ্গেই উজ্জীবিত হয়ে উঠেছে আগের মতো। যেন গলির মধ্যে এই জমাট বিষাদের অনুভূতি সম্পূর্ণই ভুলে গেছে। সামনে মহেশের পিটন গাড়ি দাঁড়িয়েছিল। গত বছর পূর্ববঙ্গের কোনো জমিদারের থেকে সস্তায় কিনেছে। রোগা মতো কোচোয়ান মলিন উর্দি পরে বিরস বদনে বসে পাঁচি তাড়াচ্ছিল। তাকে দেখে মনে হলো মহেশকে অতিরিক্ত সস্তায় শ্রমদান করে থাকায় জীবনের প্রতি বিন্দুমাত্র আসক্তি তার আর বাকি নেই। ঘোড়াটাকে দেখে মনে হলো সেও কোচোয়ানের মতো বিশ্বজগৎ নিয়ে বিশেষ রকমের নিষ্পৃহ। বোধহয় জীবজগতে বানপ্রস্থের প্রচলন বা সুযোগ কোনোটাই না থাকায় অগত্যা একটা চটের বস্তা থেকে অভ্যাসবশত জাবনা খাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছিল। কোচোয়ান আমাকে পৌঁছাতে হতে পারে সেই আশঙ্কায় দেখলাম আরো ত্রস্ত হয়ে উঠেছে। সেসব বিন্দুমাত্র খেয়াল না করে আমাকে গাড়িতে তুলে দিয়ে মহেশ বলল, ঠাকুরমশাই নিশ্চিন্তে যান, আপনাকে একদম ঘরের সামনে নামিয়ে দিয়ে আসবে। এ আমার খুব বিশ্বাসী। ওর মতো কর্মপাগল লোক আপনি পয়সা দিয়েও দুটি পাবেন না। সেকালের ফিটনে নিশ্চয়ই চড়নি। ও চড়ার থেকে পারলে হাঁটাই ভালো। ঝকর ঝকর করতে করতে যতক্ষণে বাড়ি ফিরলাম মনে হলো সেই ঝাঁকুনিতে শরীরের কোনো অঙ্গই বোধহয় আর নিজের জায়গায় নেই। মাঝে বৃষ্টি শুরু হওয়ায় জানলা তুলে দিয়ে ভেতরটা ভেপসেও গেল, আর নড়বড়ে জানলার ফাঁক ফোঁকর দিয়ে জল চুমিয়ে ঢুকে আমার জামা কাপড় ভিজিয়ে দিল। তবে ওই বিশ্রী ভিজে ব্যবসা ভাবও আমার বোধ হলো যেন ঘোষেদের বাড়ির থেকে অনেকটাই স্বস্তিকর। যাই হোক, সেকালের বড় লোকেরাও খুব আরামে যাতায়াত করতো না, বুঝলে। আজকাল তোমরা মোটর বাসে চড়ে সেসব দিন কি ছিল বুঝবে না। পরদিন কাক ভোরে কমল কৃষ্ণের ভৃত্য এসে হাজির। এরকম হতে পারে আন্দাজ করেছিলাম বটে, কিন্তু এতটা তাড়াতাড়িও কেউ আসবে আশা করিনি। সেই সময় আমার রোজ ভোরে গঙ্গা স্নান করার বাতিক ছিল। এখনকার মতো বয়সের আলস্য জেঁকে বসেনি। ঘাট থেকে সবে ফিরেছি, দরজায় কড়া নাড়ার শব্দ। খুলে দেখি কমল কৃষ্ণের কর্মচারী, যাকে কাল দেখেছিলাম তার সঙ্গে বাড়িতে ঢুকতে। মুখে চোখে ত্রস্ত আশঙ্কার ছাপ। সে বাড়িতে ঢোকার আগেই দরজাতেই দাঁড়িয়ে বলল, আপনাকে এখনই আসতেই হবে আমার সঙ্গে ঠাকুর মশাই, একবার চলুন। বললাম, কি হয়েছে একটু খুলে বলো, কে পাঠালো তোমাকে? আগে কি যে বলি, বাবু তো বাড়িতে অনর্থ করছেন, বাড়িয়ে কিছু যে আর আস্ত রাখছেন না। দেখলাম খুবই বিচলিত হয়ে পড়েছে লোকটি। বহু পুরনো কর্মচারী, বাড়ির সমস্যাকে নিজের সমস্যা বলেই মনে করে। তাকে জল টল খাইয়ে একটু ধাতস্থ করে জানলাম কমল কৃষ্ণ কাল রাত থেকে অদ্ভুত পাগলামি শুরু করেছে। আমরা চলে আসার পর থেকেই নাকি যা হাতে পাচ্ছে তাই দিয়ে দেয়ালে আর মেঝেতে বিভিন্ন জায়গায় গর্ত করে চলেছে। কারোর কথা শুনছে না,
খবর পেয়ে এমনকি তার দাদা অমল কৃষ্ণ ঝগড়া ভুলে তাকে থামানোর চেষ্টা করেছে। লাভ হয়নি, বরং তাকেও যথেষ্ট কড়া কথা শুনিয়ে কমল কৃষ্ণ বিদায় করেছে। সবার সামনেই বাগানের শাবল নিয়ে এসে মেয়ের ঘরের দেওয়াল মেঝে ঠুকে ঠুকে ভেঙে ফেলেছে কমল কৃষ্ণ। বললাম, তোমার বাবু দেয়ালে গর্ত করে চলেছেন কেন? কিছু বলেছে? আগে তাই তো বলছি, দেওয়াল মেঝে কিছুই যে আর আস্ত রাখছেন না। কেন কিছু বুঝতে পারছি না। কি সব বলছেন আবার? দিদিমণির ঘরটা তো দেখলেন কাল, আজ দেখবেন গিয়ে পুরো তছনছ হয়ে গেছে। আপনি একবার চলুন ঠাকুরমশাই, যেতেই হবে আপনাকে। পাঠালো কে তোমাকে আমার কাছে? সে উত্তর দেওয়ার অবশ্য দরকার হলো না। আমাদের বিস্মিত করে দরজা ঠেলে ঘরে ঢুকলো কমল কৃষ্ণ স্বয়ং, এবং সঙ্গে মহেশ। কালকের রাশভারী সেই দাম্ভিক মূর্তি আর নেই। আত্মপ্রত্যয় দেখলাম এক রাতের মধ্যেই সম্পূর্ণ উবে গেছে। মুখে চোখে ভীতি এবং আশঙ্কা ছাপিয়ে আরো গভীরতর ক্লান্তির ছাপ। কমল কৃষ্ণ ঘরে ঢুকে খানিক ইতস্তত করল, তারপর দুই হাত জোড় করে আমার দিকে তাকিয়ে বলল, আমি আমি অত্যন্ত অপরাধী, অনুতপ্ত, পারলে ক্ষমা করুন। কমল কৃষ্ণের আচরণের এই আমূল পরিবর্তনে মহেশের মুখে দেখলাম একটা পরিতৃপ্তির ভাব আসতে গিয়েও মিলিয়ে গেল। ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, কলিঙ্গ বিজয়ের প্রচেষ্টায় সম্রাট অশোক নাকি এত ক্ষয়ক্ষতি ঘটিয়েছিলেন সেই জয় বিশেষ উপভোগ করতে পারেননি। মহেশও সেরকমই খানিকটা দমে গেল। কমল, ঠাকুরমশাই নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, কিন্তু তোমাকে অন্তর থেকে বলতে হবে, কাল যে কথাগুলো বলেছ কোন আক্কেলে বললে বলো তো? নিজে একবার ভেবে দেখেছ কি? তোমার বিশ্বাস নাই থাকতে পারে, তাই বলে ওভাবে কথা কে বলে? তবে ঠাকুরমশাই তো মানুষ ভালো, উনি উনি একটা বিহিত করবেনই। দেখো দেখো। আমার মাথা ইদানিং ঠিক নেই। বাড়ির অবস্থা সবই তো শুনেছেন। আমি মহেশের কাছে শুনেছি আপনি সাব্যস্ত মানুষ, বুঝবেন। কালকের পর কিভাবে মুখ দেখাবো বুঝতে পারছিলাম না। যা করেছি আপনার সঙ্গে তার কি আর ক্ষমা হয়? কিন্তু কিন্তু বাড়িতে যা ঘটছে আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। সত্যি আমার যুক্তি বুদ্ধির বাইরে। আমার আমার মেয়ে ছাড়া আমার যে আর কেউ নেই। যদি যদি একবারটি দয়া করে আসেন, আমি চিরকাল আপনার গোলাম হয়ে থাকবো। এত দূর বলে কমল কৃষ্ণ হঠাৎ আবেগের বশে যা করল তার জন্য কেউই তৈরি ছিলাম না। এমনকি আমার মনে হলো কমল কৃষ্ণ নিজেও সম্পূর্ণ তৈরি ছিল না। সে আচমকা নিচু হয়ে আমার পা ধরতে গেল। দয়া করে একবারটি চলুন, একবারটি চলুন। কোনো মতে হাঁ হাঁ করতে করতে ধরে তাকে পাশে বসালাম। অতি নাটকীয়তা আমার কখনোই পছন্দ নয়, কিন্তু পরিস্থিতির চাপে মানুষ যদি তার শেষ মর্যাদাটুকুও বিসর্জন দিতে চায়, সেই অসহায়তাকে বড় করুণ লাগে। বললাম, আহা, আপনি কিছু ভুল ভাবছিলেন না। কলকাতা শহরে ভেগধারী ভণ্ড তন্ত্র ব্যবসায়ীর তো অভাব নেই। আমিই তো কত দেখেছি। আপনার কতটা সাহায্যে আসবো তা বলতে পারছি না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। যদি কাল কি হয়েছিল সেটা এবার একটু বলেন। আমার কণ্ঠস্বরে খানিকটা সহানুভূতির ছোঁয়া পেয়ে কমল কৃষ্ণ নিজেকে একটু সামলে নিল। আমাকে আপনি বলবেন না, দয়া করে তুমিই বলুন। বেশ, তাই বলবো। কমল কৃষ্ণ তার বিবরণ শুরু করল। কাল সন্ধ্যার মুখে আপনারা যখন চলে গেলেন, আমি অমিয়র ঘরে গিয়েছিলাম। অমিয়বালা আমার মেয়ের নাম, শুনেছেন হয়তো। বিছানার উপর বসেছি, ভাবছি কি করব। এমন সময় আপনি বললে বিশ্বাস করবেন না, অমিয়র গলা একদম স্পষ্ট যেন শুনতে পেলাম।
তার সাধ্য কি পথ ত্যাগ করে ঘরে ফেরার। বুঝতে পারলাম আমি পিছনের পথ দিয়ে ঢুকেছি গ্রামে, কিন্তু প্রথমেই আমাকে যা আকর্ষণ করলো তা হলো রক্তের ছাপ। একেবারে টাটকা তাজা রক্তের ছাপ। শরীরটা কেমন করে উঠল। গ্রামের ভিতরে ঢুকে শুনতে পেলাম হাহাকার। ছোট্ট গ্রামটা যেন উত্তাল হয়ে আছে। বুঝতে পারলাম না কি এমন বিপর্যয় হঠাৎ করে ঘটে গেছে। এই গ্রামের অনেকেই মোটামুটি আমাকে চিনে। বুড়ো বাবার আশ্রমে আসা নতুন সাধুকে অনেকেই দেখেছে আগ্রহ করে। একটা খুব বৃদ্ধ লোক এগিয়ে এলো আমার কাছে এবং তার সাথে একজন যুবক। বৃদ্ধ লোকটার মুখ ভয়ানক গম্ভীর, আর যুবক লোকটার ততটাই দুঃখী। যুবকটি তাদের পাহাড়ি টানে বলল, সাধু বাবা, আমি মাং লিম্বু, আর ইনি আমার বাবা তিয়েন লিম্বু। আমাদের গ্রামে একটা মস্ত বিপদ হয়েছে সাধু বাবা। আমি তাকিয়ে রইলাম বাবা ছেলের দিকে। এই গ্রামটা লিম্বুদের গ্রাম, আমরা সবাই লিম্বু। কি ঘটেছে? এবারে বৃদ্ধ ভদ্রলোক কষ্ট করে একটা নিঃশ্বাস টেনে নিয়ে ঝড়ের মতো বলল, আমাদের গ্রামে বন্য জন্তু জানোয়ারের উপদ্রব কোনোদিনই ছিল না, কিন্তু কদিন ধরেই রাতের বেলায় অনেকে বলতো একটা হায়নার মতো জন্তু ঘুরতো গ্রামে, অথচ কেউ ঠিকঠাক দেখেনি। সবাই কেবল দেখতো তার ছায়া ছায়া অবয়ব। কয়েকজন এসে বলেছে আমার কাছে, বিশ্বাস করিনি। আমি এই গ্রামের মুখিয়া। আমি বিশ্বাস না করাতে ওরা উপরে বুড়ো বাবার আশ্রমে গিয়েছিল। তাহলে ঠিক দুদিনের মধ্যেই। কথা শেষ করতে পারলেন না বৃদ্ধ। কষ্ট চেপে রাখতে না পেরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। দমকে দমকে ফুলে ফুলে উঠতে লাগলো তার শরীর। একটু জোরের সাথেই এবার জিজ্ঞেস করলাম, কি হয়েছেটা কি? কাঁদছো কেন তুমি? এবারে ওর ছেলে উত্তর দিল, এই গ্রামে একটি মেয়ে দুদিন আগে রজস্বলা হয়েছিল। গত রাতে সে বাইরে বেরিয়েছিল, তারপর থেকে নিখোঁজ। কোনো বন্য জন্তুও যদি গ্রামে এসে থাকে তাহলে জঙ্গলে অথবা গ্রামের নরম মাটিতে তার পায়ের ছাপ থাকবেই। এদিকে যদিও আমরা কোনোদিন জন্তু দেখিনি কোনো, তাই সবাই ধরে নিয়েছে এইটা সেই ছায়া জানোয়ারের কাজ। এদিকে অশরীরী পিশাচের গল্প খুব তাড়াতাড়ি রটে, তাই আগুনের মতো ছড়িয়ে পড়েছে সেই গল্প। আর কেউ মানতেই চাইছে না অন্য কিছু। বাবা যেহেতু প্রথমে বিশ্বাস করেনি, তাই বাবাকে মুখিয়া পদ থেকে সরানোর কথা ভাবছে। সে সরিয়ে দিক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা যেটা বলছে তা যদি সত্যি হয়, তাহলে বুঝতেও পারছে না কি ঘোর বিপদ অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র আমাকে সরিয়ে কিচ্ছু হবে না। যদি ওরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে না পারে, তাহলে প্রচন্ড বিপদ। কেউ বাঁচবে না এই গ্রামে, কেউ বাঁচবে না। হঠাৎ করে কানে এলো একটা চিল চিৎকার, একটা অসহায় নারী কণ্ঠের আকুল আবেদন। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। চমকে উঠলাম আমি। ভাষা বুঝলাম না ঠিক, কিন্তু সেই মর্মবেদন হৃদয়ে গিয়ে লাগলো। শিহরিত হয়ে উঠল শরীর। পরিষ্কার বুঝতে পারলাম একটা মা কাঁদছে। মা কাঁদছে তার মেয়ে হারানোর বেদনায়। একটা নিঃশ্বাস ফেললেন তারানাথ, তারপর বললেন, যতটা গতিতে স্থানটা ত্যাগ করব ভেবেছিলাম, ঠিক ততটা গতিতেই আটকে পড়লাম সেখানে। আমার আর পালাবার পথ রইল না। আবার একটা সিগারেটের প্রয়োজন হয়েছে ঠাকুর মশাইয়ের। সিগারেটে অগ্নিসংযোগ করলেন ঠাকুর মশাই। দেশলাইয়ের লাল আলোয় ঠাকুর মশাইয়ের মুখটা কিরকম যেন রহস্যজনক মনে হলো। ওনার মুখে যেন ফুটে উঠেছে অতীত দিনের অরণ্য জঙ্গলে সেই ছায়া ছায়া রহস্যময় জন্তুর বিভীষিকা। এক গাল ধোঁয়া ছেড়ে ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, আমাকে থেকে যেতেই হলো গ্রামে। কেউ ছাড়ল না। বুঝলাম গ্রামের মধ্যে দুই ধরনের মানুষ রয়েছে। একদল উপরের ওই বুড়োকে প্রচণ্ড বিশ্বাস করে,
এবং একদল বিশ্বাস করে না একদমই। তবে অবিশ্বাসীর সংখ্যাটা নেহাতি কম। আমার মন কিন্তু বুড়োর প্রতি বেশ বিরূপ। ওই গ্রামে কাটানো রাতগুলো আমার কাছে আজও কেটে কেটে বসে আছে মনে। রাত হলেই এক অপার্থিব নৈরাশ্য ঘিরে ধরত চারপাশকে, আর মাঝে মাঝে সেই অসহায় জননীর প্রাণ ফাটা চিৎকার। সে এখনো বিশ্বাস করে তার মেয়েকে কেউ ফিরিয়ে আনবে। সে বিশ্বাস করে কোনো দৈব বলে ফিরে আসবে তার হারানো কন্যা। কে তাকে বলে দেবে তার সেই মেয়ে চলে গেছে মহাকালের করাল গ্রাসে হিম মৃত্যুর আহ্বানে। সেই শীতল মৃত্যু এসেছে কোনো এক করাল রূপী দানব জানোয়ারের রূপে। তার লেলিহান রক্ত তৃষ্ণা ক্ষমা করেনি অসহায় সেই কন্যাকে। মৃত্যু এসেছে উন্মত্ত দানবের মতো হঠাৎ। তার পৈশাচিকতার ছাপ রেখে গেছে পাথরের গায়ে রক্তের দাগে। আমি থাকতাম মাংলেম্বুর কুটিরে। একদিন সে একটা অদ্ভুত কথা বলল। কথাটা আরো বেশি অদ্ভুত কারণ এদিকের গ্রামের লোকের পক্ষে সে কথা মনে আনাও ভয়ানক অমঙ্গলের কারণ। সে রাতে লিম্বু চুপি চুপি এসে আমাকে বলল, জঙ্গলের উপরের গুহায় যাবে ঠাকুর। চমকে উঠলাম। বহু দূরে কোথায় যেন একটা নেকড়ে অথবা হায়না ডেকে উঠল। এদিকের জঙ্গলে ওসবের অস্তিত্ব নেই। বহু দূর থেকে আসছে সেই ডাক, জঙ্গলে জঙ্গলে প্রতিধ্বনিত হতে হতে। বললাম, ওই পবিত্র জঙ্গলে তো তোমরা যেতে ভয় পাও। ওখানে তো সুরেশ্বরাচার্য এসেছিল বলে শুনেছি। তুমি কেন যেতে চাও সেখানে? আর তাছাড়া আমার নিজের দলের লোকেদের দেখেছি কি ভয়ানকভাবে মরেছে। বৃদ্ধ এবার চোখ সরু করে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, একটা গোপন পুঁথি আছে আমার কাছে, সেটা আমি বংশানুক্রমে পেয়েছি। আমাদের বংশ বরাবরই মুখিয়ার বংশ। এদিকের অরণ্য জঙ্গলের সম্বন্ধে আমরা যত জানি অন্য কেউ আর তত জানে না। আমাদের বংশের অনেক পুরনো এক লোক ওই সুরেশ্বরাচার্যর কোনো মন্ত্র শিষ্যের সান্নিধ্য পেয়েছিল, আর সেখান থেকেই ওর পুঁথি পাওয়া। তবে ওই শিষ্য নাকি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল সেই লোকের থেকে মাত্র একবারই ওই পুঁথিতে বর্ণিত মন্ত্র পড়তে পড়তে প্রবেশ করা যাবে সেই গুহার ভিতরে। তবে বিকট কোনো কারণ ছাড়া যদি কেউ এই পুঁথির অপব্যবহার করে তবে রুদ্রের অভিশাপে মাথা ফেটে মৃত্যু হবে তার। আর গুহা থেকে ফিরে আসার সময় পর্যন্ত সঙ্গে রাখতে হবে এই পুঁথি। সমস্ত পথে রুদ্র ছাড়া আর বাকি 3 জন প্রহরী বিভিন্ন রূপে এসে প্রতারণা করবে, ভয় দেখাবে হাত থেকে পুঁথিটা নিয়ে নেওয়ার জন্য। কিন্তু ভুলেও যদি একবার দিয়ে দাও তাহলেই চরম বিপদ। পথভ্রষ্ট হয়ে ওই গোলক ধাঁধায় ঘুরে ঘুরে মরতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন যাব আমরা ওই জঙ্গলে? আমাদের কি প্রয়োজন? প্রয়োজন আছে ঠাকুর। আমার বিশ্বাস কোনো কারণে মায়া শক্তির বলে ওখানেই বন্দী হয়ে রয়েছে মেয়েটা। বৃদ্ধের কথা স্পষ্ট নাকচ করে দেব ভেবেছিলাম, কিন্তু তখনই মনের মধ্যে একটা কথার উদয় হলো। তিথি অনুযায়ী অম্বুবাচী পরশু। বৃদ্ধকে একটা টোপ দিলাম, বললাম, কবে যেতে চাও তুমি সেখানে? একটুও না ভেবে বৃদ্ধ জবাব দিল, কাল সকাল থাকতেই বেরোতে হবে, কারণ তিথি অনুযায়ী যা হবার পরশু হবে। সম্মতি না জানিয়ে আর কোনো উপায় ছিল না। বুড়ো চলে যাবার পর রাতটা প্রায় নির্ঘুম কেটে গেল। মনে হতে লাগলো কি লুকিয়ে রয়েছে ওই পবিত্র অথবা রহস্যময় জঙ্গল আর গুহার অন্তরে। কিসের টানে ওই জিনিস বারবার আমাকে ডাকছে? সেই কোন সুদূর থেকে কোন অসম্ভব মায়া তার স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে ডেকে এনেছে তার কাছে। একবার অসফল হয়ে চলে যেতে গিয়েও কেন যেতে দিচ্ছে না আমাকে? শুনেছি পবিত্রতা ছাড়া সেখানে যাওয়া যায় না, কিন্তু তাও আমাকে কেন ফিরে যেতে দিচ্ছে না?
আমার ভিতরে তো কাম, ক্রোধ, লোভ, মোহ সমস্তই রয়েছে। ধীরে ধীরে রাত কাটতে লাগলো। চোখ বোধহয় বুঝে এসেছিল। হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। একটা বিশাল পাইন গাছের জঙ্গল, খুব ঘন সেই জঙ্গল, অথচ চলমান। গাছগুলো যেন চলে ফিরে বেড়াচ্ছে। অসম্ভব আঁধার চারপাশে, গাঢ় কুয়াশায় ঢেকে রয়েছে চারপাশ। এক অদ্ভুত মায়াবী নীলচে আভা ছড়িয়ে রয়েছে প্রকৃতিতে। নীল রঙে এক অদ্ভুত রহস্য। গাছগুলো ক্রমে যেন চলে চলে আসছে আমারই দিকে, আর আমি দাঁড়িয়ে রয়েছি একা। নড়ার শক্তি নেই। ওরা যেন ফিস ফিস করে কি বলতে চাইছে, শুনতে পাচ্ছি না, তবু অনুভব করছি হৃদয় দিয়ে সেই আকুল আদিম ধ্বনি। হঠাৎ দেখলাম একটা মেয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে। আলুথালু চুল, আঁচল লুটিয়ে পড়েছে মাটিতে, চেয়ে আছে স্থির এই দিকেই। কে যেন মন্ত্র পাঠ করছে। নমঃ সর্বসম্মোহিন্যৈ বিদ্মহে বিশ্বজনন্যৈ ধীমহি তন্নো শক্তি প্রচোদয়াৎ। সেই বেদ মন্ত্রের গুরুগম্ভীর ধ্বনি অনুরণিত হচ্ছে বাতাসে, জঙ্গলে। এক অদ্ভুত মায়াবী রহস্য। সে রহস্যের যেন রূপ আছে, নিজস্ব শরীরী ভাষা রয়েছে। আরো কি যেন একটা রয়েছে, ঠিক ধরতে পারছি না। হঠাৎ ঘুমটা ভেঙে যায়। ঘুম যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই চলে যায়। কিছুক্ষণের মধ্যে বুড়ো এসে দাঁড়ায়, হাতে দুটো বাগাতক লাঠি আর বোঁচকাতে খাবার বেঁধে। আমরা রওনা হয়ে পড়ি। যাত্রাপথ বুড়ো সাধকের কুটিরের দিক দিয়ে নয়, অন্য পথ ধরে একটা তীর তীরে পাহাড়ি নদী পেরিয়ে অন্য দিক দিয়ে। নদী পেরিয়েই জঙ্গলের মধ্যে পড়া গেল। ঘন সবুজ ভূভাগ, এক এক জায়গায় অরণ্য ভূভাগের ভিন্ন ভিন্ন অদ্ভুত মায়াবী রূপ। মহান অরণ্যের মাঝে এই ক্ষুদ্র শরীর নিয়ে দাঁড়ালে অনুভব করা যায় আমরা আসলেই কত ছোট। নিজেদেরকে মিথ্যে ক্ষমতার গর্বে গর্বিত মনে করি। আসলে আমরা কতটা তুচ্ছ তা জ্ঞান হয় সেই মহান ঈশ্বরের সৃষ্ট তার মহান সৃষ্টির ঠিক মাঝখানটায় এসে দাঁড়ালে। কোথাও কোথাও অরণ্য এই সকালেও ঘোর অন্ধকারে ছেয়ে রয়েছে, কোথাও বা হালকা আলোর আভা ঘনিয়ে তুলেছে আরো রহস্য। এক জায়গায় হঠাৎ উপরের দিকে মুখ তুলে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। মনে হলো এক মুহূর্তে দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে প্রবেশ করেছি হয়তোবা। থরে থরে সাজানো পাইন গাছের সারি থেকে ঝুলে রয়েছে বহুকালের মোটা শ্যাওলার দল, আর তার গায়ে গায়ে ফুটে রয়েছে পারিজাতের মতো নাম না জানা বন্য পুষ্প। বিরাট বিরাট সবুজ পঙ্খিরাজের পাতা নুয়ে পড়েছে উপরের দিকের পাহাড়ের খাস থেকে মাথা পর্যন্ত। থমকে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশের শোভা। ঈশ্বর উপলব্ধির এই তো মোক্ষম সময়। মন্ত্রতন্ত্রে যা ধরা দেয় না, তাই ধরা দেয় মনের গভীরে আত্মার চেতনে। ঈশ্বরের সৃষ্টিকে গভীর শ্রদ্ধার সম্মানের সাথে অনুধাবন করতে পারলে তবে। আমায় দাঁড়িয়ে পড়তে দেখে বুড়ো বিরক্ত হয়ে খেঁকিয়ে উঠল। এখানে দাঁড়িয়ে পড়লে আর চলতে হবে না। এখানে তোমার কোনো কাজ নেই বাবা, চলো আমরা আগে যাই। বুঝলাম, বুড়োর সৌন্দর্য দেখার চোখ নেই। তার মন শুধু সেই জরাজীর্ণ পুঁথির কাগজখানার দিকে। মানুষ এমনই হয়। ঈশ্বর তার সামনে তার সৃষ্টির অপার রহস্যের ডালি যখন উন্মোচিত করেন, সে তখন চোখ বন্ধ করে থাকে। দীর্ঘশ্বাস ফেলে এগোতে লাগলাম সামনের দিকে। হঠাৎ মনে হলো কে যেন পিছু নিয়েছে আমার। চমকে পিছনে তাকাতেই এক জোড়া চোখ যেন লুকিয়ে পড়ল গাছের ফাঁকে। ঠিক বুঝতে পারলাম না, ভাবলাম মনের ভুল। বুড়োর পিছনে পিছনে চলতে লাগলাম, কিন্তু একটা অস্বস্তি ঘিরে থাকলো সর্বদাই। কিছুটা চলার পর মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। না, ঠিক নাম ধরে নয়, একটা যেন অমোঘ হাত